হরে কৃষ্ণ। আমি গৌরেশ্বর চৈতন্য দাস, ইসকন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে অনেক সুস্বাগতম। তো আমরা শ্রীল প্রভুপাদের স্মরণামিত সম্বন্ধে আমরা আলোচনা করছি। তো আলোচনার পর্বে আমরা শ্রীমৎ জয়পতাকা গুরু মহারাজের সম্বন্ধে আমরা অনেক লীলা কাহিনী উনার শ্রীমুখ থেকে বা উনার লিখিত বই থেকে আমরা অনেক কিছু শুনেছি। তো আজকেও আরও কন্টিনিউ করব। তো আমাদের সাথে আছেন শ্রী শ্রী শ্রীপাদ যদুনন্দন প্রভু, যিনি কিনা প্রভুপাদের সমাধি মন্দিরেই সেবা করেন। তার হরে কৃষ্ণ। শ্রীমুখ থেকেই আমরা শুনবো যে শ্রী শ্রীমৎ জয়প্রতাপ গুরুমায়ের সাথে ছিল প্রভুপাদের আরো কত সুন্দর সুন্দর লীলা, যেগুলো আমাদের ভক্তিপথে উন্নতি করবে, আমাদের আম, ভক্তি করতে মোটিভেট করবে, যেগুলো শ্রবণ করলে আমাদের গুরুর প্রতি আরো শ্রদ্ধা বাড়বে। তো আমরা আসুন শুনি শ্রীপাদ যদুনন্দন প্রভুর কাছ থেকে। হরে কৃষ্ণ। আপনারা আমার প্রণাম নেবেন। ধন্যবাদ, আপনারা শ্রবণ করছেন কয়েকদিন ধরে, কতগুলো সিরিজ আপনারা শ্রবণ করেছেন। ইসকনে অর্থ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনান্ত সংঘ, সারা বিশ্বব্যাপী যার প্রচার। এখন যারা বিদেশি ভক্ত যারা, তো তারাও আসছেন আমাদের দেশে। শিল প্রভুপাদ যেমন বিদেশে গিয়েছেন, হুম। তারা আসছেন, তারাও প্রচার করছেন। কিন্তু তাদের থাকার ইচ্ছা, ভারতবর্ষে অনেক দেখার ভারতবর্ষে। জায়গা, ঘোর হুম। প্রচার, কিন্তু তারা থাকতে পারছে না। কেন? তাদের ভিসা অল্প মেয়াদি ভিসা। হ্যাঁ। এখন শিল প্রভুপাদ এই ব্যাপারটা খুব চিন্তা করেছেন। তো তিনি চিন্তা করলেন যে আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, হুম। তার সাথে যদি সরাসরি সাক্ষাৎ করা যায়, তাহলে তিনি নিশ্চয়ই তাদের এই ভিসা দীর্ঘমেয়াদী করতে পারেন। তো এই মনে করে তিনি একটা তালিকা প্রস্তুত করলেন, কি কি বলবেন কি বলবেন না। হ্যাঁ, সেই তালিকা নিয়ে তিনি ঠিক করলেন যাবেন। তো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এক বৃহস্পতিবার বিকালে। তা শিল প্রভুপাদ, এই প্রসঙ্গে বলে রাখি, শিল প্রভুপাদ তিনি কৃষ্ণ ভাবনামৃতের প্রতি বেশি বেশি আকৃষ্ট, জ্যোতিষশাস্ত্রের থেকে বেশি আকৃষ্ট কৃষ্ণ ভাবনামৃতের প্রতি। কিন্তু ওই একটা ব্যাপারে তিনি একটু তার জ্যোতিষশাস্ত্রের প্রতি একটুখানি সমর্থন বা একটু দুর্বলতা বলতে পারেন, যে বৃহস্পতিবার বারটা তিনি মানতেন। বৃহস্পতিবার বিকালে যেতে বলেন, তো তিনি আলোচনা করছেন ভক্তদের সঙ্গে যে বৃহস্পতিবার বিকালে গেলে ওই অনেক সময় সাফল্যমণ্ডিত নাও হতে পারে সাক্ষাৎকারটা। এই জন্য তিনি ঠিক করলেন যে বৃহস্পতিবার হয় সকালে যাবেন, না সন্ধ্যায় যাবেন। আচ্ছা। সেইভাবে বিকালে যাবেন না। না, বিকালে যাবেন না। তা আপনারা এটা আগে শুনেছেন কিনা জানি না। হুম। তো এইভাবে ঠিক হলো, আবার ঠিক হলো, সংশোধন হলো যে তিনি সন্ধ্যাবেলা যাবেন। তো তখন ভক্তবৃন্দ নিয়ে তিনি গেলেন। ভক্তবৃন্দরা, শিষ্যরা বাইরে থাকলেন, তিনি একান্তে গেলেন, দরজা পর্যন্ত গেছিলেন, আর ভিতরে চলে গেলেন শিল প্রভুপাদ। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে তার আলোচনা শুরু হলো। যখন বেরিয়ে এসছেন, তখন ভক্তদেরকে বলছেন, ওনারা উৎসুক যে কী আলোচনা হলো। তখন বললেন যে খুব সুন্দর আলোচনা হয়েছে, ইন্দিরা গান্ধী আমার প্রতি খুব সম্মান প্রদর্শন করেছেন এবং কিছু কথাও বলেছেন যেগুলো হাস্যকর মনে হতে পারে। হ্যাঁ। তিনি বলছেন যে আপনাদের শিষ্যরা তো সিআইএ। আচ্ছা। বলছে যে আপনাদের শিষ্যরা তো সিআইএ। হ্যাঁ, তা কী করে আপনি আশা করছেন এইসব ভিসা দীর্ঘমেয়াদী? তখন বলছেন, দেখুন, তিনি শিষ্যদের পক্ষ নিয়ে বললেন, বলতে তো হবে না। হুম। দেখুন, তারা এই ত্যাগী ব্রত ধারণ করেছে, তারা নিষ্ঠা সহকারে এই ভক্তি জীবন যাপন করছে। তারা ভোর 4টের সময় নিদ্রা থেকে উঠে মঙ্গলারতি করছে, জপ করছে, মস্তক মণ্ডিত হয়ে, এবং প্রচার করছে। আপনি নিজে দেখছেন। তো যদি তারা সিআইই হতো, তারা এই আমাদের কষ্ট করে মন্দিরে থাকতো না, তারা তো বড় বড় অট্টালিকায় থাকতো, তাদের জীবনযাপনের হতো না। তখন তিনি বুঝতে পেরেছেন, ইন্দিরা গান্ধী, যে বলছেন যে ঠিক আছে, আমি খুশি হলাম আপনার কথা শুনে। ঠিক আছে, তাদের তাহলে দীর্ঘমেয়াদী আমি দেওয়ার ব্যবস্থা করে দেবো, কোনো অসুবিধা নেই। তখন তিনি তাদের দীর্ঘমেয়াদী ভিসা প্রদান করলেন। তারপর থেকে এখন ভক্তরা অনেক দিন ধরে থাকতে পারে, ভালো করে প্রচার করতে পারে। তো এটা খুব বেশ একটা স্মরণীয় ঘটনা যে শিল প্রভুপাদ ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মানে ইন্দিরা গান্ধী তখনকার সময় প্রধানমন্ত্রী ছিলেন এবং ছিল প্রভুপাদ তাকে কনভিন্স করেছেন। হ্যাঁ, মানে প্রভুপাদ প্রভুপাদ যখন যান ইন্দিরা গান্ধীর কাছে, তখন কি হয়েছে,
সবাই ইন্দিরা গান্ধী কে সবাই বলেছেন যে ইসকনের ভক্তরা যারা বিদেশ থেকে আসে হ্যাঁ, ওরা হলো সিআইএ এজেন্ট। হ্যাঁ। তারা এখান থেকে সমস্ত তথ্য নিয়ে তারা বিদেশে নিয়ে যায়, তারপরে দেশের বিরুদ্ধে এরকম কিছু কিছু একটা কিছু কিছু ভুল করতে ভ্রান্তি পারে। অনেকেই ভুলভ্রান্তি আছে, আছে, এখনো আছে। এখনো আছে। এবং এখন যে জিনিসটা কিছু বছর আগে মানুষ বুঝতে পারতো, ব্রিটিশরা এসছিল আ একটা কোম্পানি মানে ব্যবসা করার জন্য। ব্যবসা করতে এসে দেশটাকে কব্জা করেছে। হ্যাঁ, এখন ব্রিটিশরা বা বিদেশীরা এখন ধর্মকে সামনে রেখে ভারতকে কব্জা করতে চাইছে। এখনো মানুষের মনে কিন্তু ধারণা। ভিউয়াররা আপনারা জানেন? এবং আমি তবে এটাও শুনেছি, অনেকের ধারণা অত অনেকের ধারণা বিভিন্ন ধরনের ধারণা আছে। সেগুলো ভুল, সেগুলো পরে প্রমাণিত হয়েছে বা প্রমাণিত হচ্ছে। অনেকের ধারণা যে আমাদের লং বিল্ডিংটা আছে। মানে আমি যেটা শুনেছি, লং বিল্ডিংটা যেহেতু একটু নিচু, মাটি থেকে একটু নিচু এবং পরবর্তীতে মাটি ফেলে ও সাইডগুলোকে উঁচু করা হয়। তা অনেকে মনে করেন এখানে আসলে, নতুন মায়াপুরে আসলে মনে করেন যে মনে হয় এখান দিয়ে টাকশাল আছে। টাকশাল আছে, টাকা ছাপানো। নাহলে এত কিছু কি করে করছে? অনেকে মনে করেন এখানে সুড়ঙ্গ আছে। অস্ত্রাগার আছে। ডাইরেক্ট অস্ত্রাগার আছে, সুড়ঙ্গ আছে, ডাইরেক্ট আমেরিকায় যাওয়া যায়। এখান এসব থেকে হুট করে চলে যায়। কি এখন করে লোকেরা আসা যায়? বুঝতে, যারা প্রতিদিন আসছে দর্শনার্থী, রেগুলার যখন আসছে তখন তখন বুঝতে পারছে। এবং কি এটা সবথেকে বড় অবদান হলো, আমি যেটা বলব সেটা হলো মায়াপুর টিভির একটা বিশাল অবদান আছে। মায়াপুর টিভির একটা অবদান হলো কৃষ্ণনগর বলুন বা নবদ্বীপ বা ধুবুলিয়া বা আশেপাশে যে মানুষজন আগে এরা ইসকনের ভক্ত দেখলে খুব অসম্মান করত। আপনারা জানেন অনেক বছর আগে ধুবুলিয়ায় একটা ভক্তের ছেলের শিকা কেটে দেওয়া হয় স্কুলে। তারপরে কৃষ্ণনগরের যখন কেউ ট্রেনে যেত কোনো ভক্ত, তাকে কিন্তু অনেক ধরনের টর্চারিং করা হতো। বিভিন্ন ধরনের কথা বলা হতো, নেগেটিভ কথা। কিন্তু পরবর্তীতে আস্তে, আস্তে ওরা বুঝতে পেরেছে কিরকম করে মায়াপুর টিভি যখন দেখালো যে ইসকনের মধ্যে, মায়াপুরের মধ্যে ভক্তরা কি করে? ওরা বলে হরিনাম করে, খায়-দায়, ঘুমায়। না, ভক্তরা মন্দিরের বিভিন্ন প্রোগ্রাম যখন বাইরের মানুষ দেখা শুরু করলো ইসকন টিভির আশীর্বাদে, মঙ্গল আরতি, দর্শন আরতি, ভোগারতি, সন্ধ্যা আরতি, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল, ভক্তদের জীবনযাপন, গোশালা থেকে শুরু করে অনেক ধরনের অ্যাক্টিভিটি আমাদের মায়াপুরে আছে। সমস্ত ভক্তরা ভগবানের বিভিন্নভাবে সেবা করছে। তখন ওরা অনেকটা মানুষ বলছে, "না, এরা সিআইডি নয়। তো এরা তো ভগবানের সেবা করছে। ধর্মকে কেন্দ্র করে জীবনযাপন করা শিখাচ্ছে। ধর্মকে কেন্দ্র করে আমাদের অ্যা দেশটাকে কব্জা করতে আসেনি। উল্টো ভারতকে মহিমান্বিত করছে।" হুম। প্রভুপাদ তাদেরকে নিয়ে এসছে এবং ভারতকে মহিমান্বিত করার জন্য, তোমরা দেখো ভারতে কত কিছু আছে, কত ধাম আছে, ভগবানের কত লীলা আছে। এখানে ভগবান লীলা করে গেছেন। ওরা ভারত সম্বন্ধে যে ভুল ধারণা ছিল সেইগুলো তারা বুঝতে পারছে। আর আমাদের ভারতের মানুষরা ইসকনকে ভুল বুঝছে। তো যাই হোক, এখন অনেকে বুঝতে পেরেছে ইসকন বাংলা বা ইসকন মায়াপুর টিভির মাধ্যমে দেখতে পাচ্ছে না, এদের অ্যাক্টিভিটিগুলো অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল, অ্যাকচুয়ালি ভগবানের সেবা ছাড়া এরা কিছুই করে না। নিঃস্বার্থভাবে সেবা করে। তো এরকমভাবেই প্রভু এটাই বোঝাতে চাইছেন যে সিআইডি মনে করত। তখন সিআইএ। সিআইএ মনে করত। প্রভুপাদ তারপর উম ইন্দিরা গান্ধীকে সেটা বোঝাতে পেরেছেন, ইন্দিরা গান্ধী সেটা বুঝতে পেরেছেন। তারপর তাদের মেয়াদ মানে ভিসার মেয়াদ দীর্ঘায়িত করেন এবং ভক্তরা এবং আপনারা এখন ইজিলি সেটা, আসা যাওয়া করা শুরু করেন। এখন বিদেশি আপনারা সেটা ভক্তরা। বোঝার চেষ্টা করুন, এটা অনেক পুরনো ঘটনা। অনেক পুরাতন হ্যাঁ। ঘটনা। তো সত্যি সিআই বলতে কি? সত্যি চৈতন্য ইন্টেলিজেন্ট অ্যাসোসিয়েশন। হ্যাঁ, শাস্ত্রে বলছে যে সুমেধ শাহ। সুমেধা তো সিআইএ চৈতন্য হ্যাঁ। ইন্টেলিজেন্ট অ্যাসোসিয়েশন। যারা ইসকনে অংশগ্রহণ করবে তারা সুমেধ। তারা হ্যাঁ, মেধা সম্পূর্ণ সুমেধা মানে কেন? তার জীবনের লক্ষ্য জানে। হ্যাঁ, তারা জীবনটাকে কি করে ব্যবহার করতে হয়, কি করে ব্যবহার করে অন্তিমে ভগবত ধামে যেতে হয়, সেটা সম্বন্ধে তারা জানে এবং সে পন্থা জানে, রাস্তা জানে। সেভাবে ওরা সমস্ত কিছু তাদের মেধাটাকে সঠিক জায়গায় কাজে লাগিয়েছে। বিভিন্ন জায়গায় দেখবেন এখনকার বিজ্ঞানীরাও দেখবেন কি হচ্ছে, ওরা আ যতই উন্নত হচ্ছে একটা জায়গায় গিয়ে দেখছে যে না, একটা শক্তি এর পিছনে কাজ করছে। এই শক্তিটা কে? কে? তখন কিন্তু তারা অটোমেটিক্যালি ভগবানকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। যেটা কিনা শাস্ত্রে অটোমেটিক আছে। ওরা অনেক বছর পরে যেটা বুঝবে আর আমরা সেটা বুঝে অলরেডি কাজ শুরু করে দিয়েছি। এই জন্য কলিযুগে, হুম, এই যে এই যা কলিযুগে আমাদের হৃদয়কে মার্জন, যে কলুষিত আছে না, হ্যাঁ, হরিনাম দ্বারা তো অন্তর শুদ্ধি হচ্ছে। হুম, আর বৈশুদ্ধির জন্য আমরা স্নানাদি করে থাকি, হুম, যমুনা, গঙ্গা, হ্যাঁ, এরকম গঙ্গা স্নান করতে গেছিলেন শিল প্রভুপাদ, করতেন আচ্ছা, শিষ্যদের নিয়ে। তো এখন মায়াপুরের সামনে গঙ্গা বয়ে যাচ্ছে, এখানে মহাপ্রভু অবগাহন করেছিলেন, ভক্তরা অবগাহন করছে। তো আমিও দেখেছি গঙ্গার সংলগ্ন যেসব জমিতে
সবুজ ক্ষেত, হরিত ক্ষেত, তার মাঝখান দিয়ে সরু আল বলে, আপনারা জানেন নিশ্চয়ই আল। হ্যাঁ, তো জঞ্জাল, তো জঞ্জাল। প্রভুপাদ বললেন চলো আমরা আজ স্নান করতে যাই গঙ্গায়। আচ্ছা। তো শীতকাল তখন, গঙ্গার জল সে নির্মল, হ্যাঁ, যা নিচেও দেখা যাচ্ছে। হুম, তবে জগতাকে মনে হচ্ছে, বলছেন যে তুমি আগে যাও, আমরা যাচ্ছি পিছন পিছন। আচ্ছা। তখন সব আল ধরে যাচ্ছে, রাজপথ বলছে রাজপথ দিয়ে যাও আগে আগে, রাজপথ কোথায় উল্লে গেছে। তো আমি, মানে আলটাকে প্রভুপাদ হাস্য ছলে বলছে রাজপথ। আপনার অভিজ্ঞতা আছে না আল দিয়ে হাঁটা? হ্যাঁ, আল দিয়ে হেঁটেছে। হ্যাঁ, কোথায় সরু রাস্তা দিয়ে অনেকটা যেতে। রাস্তাতে। তো হয়তো পা স্লিপ করে, এত হ্যাঁ, সরু। তো সেরকম আগে যাচ্ছেন আমাদের মহারাজ, গুরু মহারাজ যাচ্ছেন, তার পিছনে পিছনে আমার ভক্তবৃন্দ যাচ্ছে। যাওয়ার পর একটা নির্জন জায়গায় সেই গঙ্গার তীরে স্নান করবেন। তো গুরু মহারাজ বলছেন যে শিল প্রভুপাদ আপনি কী করে স্নান করবেন? তো কিছু তো নিয়ে আসিনি আমরা। বলে, চিন্তা করো না, আমাদের উত্তরীয় তো আছে, উত্তরী। আর কপিন তো আছে, হ্যাঁ, আর আশেপাশে তো কোনো মেয়ে নেই, মায়ারা নেই, তো না। তো কোনো অসুবিধা নেই, তো চলো স্নান করি। ভাই চলুন, সব তখন গঙ্গায় স্নান করতে লেগে গেছে, হ্যাঁ, কপিন পরেই এই চাদরটা উত্তরে রেখে। তো তিনি অবাক হয়ে গেলেন যে প্রভুপাদ স্নান দেখে। প্রভুপাদ যে কী করে স্নান করলেন, যে তার দুটো আঙুল দিয়ে মুখে যে কানটাকে চাপলেন, নাকে ছিদ্র চাপলেন, মুখটাকে চাপলেন, আরও দু আঙুল দিয়ে চোখটাকে চাপলেন, যে ডুব দিলেন। তো তিনি অবাক হয়ে গেলেন যে কীরকম, এরকম স্নান করে দিন দেখেনি। তো এইটা এই প্রসঙ্গে বললাম। কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে না শিল প্রভুপাদ স্নান? দেখবেন এরকম কোনো জায়গায় নিশ্চয়ই দেখতে হবে, আপনার টিভিতে প্রভুপাদের যে জীবনী, তাতে নিশ্চয়ই দেখতে হবে আপনারা। আচ্ছা। আপনি জানতেন না এই ঘটনাটা? না, আমি ওই প্রভুপাদ যে আলটাকে যে রাজপথ বলছে আমি জানতাম না। তবে আমি একটা ভিডিও দেখেছি, প্রভুপাদ খুব তাড়াতাড়ি করে নামছেন, হ্যাঁ, কান টান হ্যাঁ, নাক হ্যাঁ, বন্ধ হ্যাঁ, করে ডুব দিলেন, হয়ে গেল স্নান। ওটাই। যাই হোক, খুব মানে একটু হাস্যকর হলো। তারপরে আমরা আরেকটা লীলা শ্রবণ করবো প্রভুর কাছ হ্যাঁ, থেকে। তো কলকাতায় তিনি যেমন মায়াপুরে ছিলেন, তো কলকাতা যেতে হতো না, কলকাতা মন্দির আছে না, হুম, তো কলকাতা একদিন সকালে যাচ্ছেন, ঘুরছেন, তো ইচ্ছা আছে এক লাইভ, সিসি অ্যালবার্ট রোড। হ্যাঁ, তো সেখানে একজন এসছেন, একদম লাইভ মেম্বার এসছেন। আচ্ছা। লাইভ মেম্বার এসে শিল প্রভুপাদের সান্নিধ্য, অনেকে দর্শন করতে আসেন না, দর্শন করতে চান, নির্দিষ্ট সময় থাকে, দর্শন করেন, প্রণাম করেন, প্রশ্ন করেন। তো একজন আজীবন সদস্য এসছেন মন্দিরে, প্রভুপাদের সামনে বসে আছেন, মানে শিষ্যরা, এখন আমরা যেটা নাম দিয়েছি লাইভ প্যাট্রন। হ্যাঁ হ্যাঁ, হুম, পাশে বসে আছেন শিষ্যরা। বলছিল প্রভুপাদ প্রণাম নেবেন। তো আমার একটা কথা, বলছি যে আপনি কিছু অলৌকিক কিছু দেখান আমাদের। আচ্ছা। হ্যাঁ, অলৌকিক দেখাতে চাই আজকালকার দিনে, আমরা আর বেশি কিছু বলবো না এই ব্যাপারে। তো হ্যাঁ, এখন মানুষ অলৌকিক, অলৌকিক দেখাতে পারলে সে ভগবান হ্যাঁ, বা সেই গুরুদেব। তো আমি এসব বেশি আলোচনা করবো না। তা উনি জানতে চাইছে যে প্রভুপাদ আপনি কিছু অলৌকিক দেখান। হুম, তখন শিল প্রভুপাদ বলছেন যে দেখো, তুমি তো অলৌকিক দেখতে চাইছো, হুম। তা আমি যখন যাই আমেরিকাতে 40 টাকা নিয়ে গিয়েছিলাম, তখনকার $1 মানে 40 টাকা, এখন তো অনেক বেড়ে গেছে। 40 টাকা নিয়ে গেছিলাম, তা দেখো সেখানে দেখো 40 কোটি টাকার কত সে মন্দির তৈরি হয়েছে, হুম। হ্যাঁ, আর এখানে এসছে কত মন্দির। তাহলে এটাকে কয়েক তুমি বছরের মাথায়। কয়েক বছরের মাধ্যমে, তো এটাকে তুমি সাধারণ ঘটনা মনে করো না অলৌকিক মনে করো? হুম। তো না, আমি বুঝতে পেরেছি তখন, না এটাকে অলৌকিক মনে, সত্যি এটা একটা অলৌকিক মনে করি। মানে আমরা যে জনজাতিক হিসাবে বিচার করি হ্যাঁ। ইসকনকে, শিল প্রভুপাদ হলেন বড় ব্যবসায়ী, হ্যাঁ, মানে বিশাল একজন মহাজন। কিরকম উনি কম অর্থ ইনভেস্ট করে অনেক বড় সাম্রাজ্য। আপনারা যদি চিন্তা করেন, আপনারা নেটে সার্চ করে দেখবেন ইসকনের কতগুলো সেন্টার আছে, এবং ইসকনের সেন্টারগুলোর যা সম্পত্তি আছে, যা ভক্ত আছে, যা আমাদের স্ট্রাকচার আছে, এগুলো যদি আপনারা হিসাব করেন দেখবেন কত কোটি কোটি টাকা। কিন্তু প্রভুপাদ শুরু করেছেন মাত্র 40 টাকা সেই 40, তাও সেই 40 টাকাটা নিয়ে কি এসছে, হয়েছিল? নিয়ে এসছে কলকাতা, উনি নিয়ে এসছে যখন ওই উম, গাড়ি করে যান, সেই ট্যাক্সি। গাড়িওয়ালাকে, ট্যাক্সিওয়ালাকে 40 টাকা দিয়ে দিয়েছিলেন। তো জিরো, সেখান থেকে উনি শুরু করেছেন। সেখান থেকে কোথায় গেছেন? জনজাগতিক বিচারে যদি করেন, কারণ এটা অ্যাকচুয়ালি জনজাগতিক বিচারটা আমরা আপনাদের অনেকে বুঝতে পারেন না, তাই বুঝাচ্ছি। এটা হাস্যোজ্জ্বল করে, কিন্তু এটা হলো স্পিরিচুয়াল বিষয়। স্পিরিচুয়াল বিষয় বললেই এটা সম্ভব। তারপর আরো কিছু বলবেন? উনি এরকম কলকাতা যেতেন, আবার মায়াপুরে ফিরে আসতেন। হুম, তো মায়াপুরে সংলগ্ন আছে আমাদের একটা নদী আছে, গঙ্গা নদীর কথা বললাম না, হুম। একটা জলঙ্গি নদী আছে। জলঙ্গি নদী আছে, হ্যাঁ। অনেকে এসে, আপনারা যখন নদী হ্যাঁ, পার হয়ে হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, ওই ট্রেনে করে এসে নবদ্বীপ ধামে নেমে এসে যখন নদী পার হয়ে আছে, হ্যাঁ, তখন আমি দেখেছি, আমি দেখেছি। নৌকাতে এই দেখ দেখ দুটো নদী একসাথে হয়ে গেছে, দেখ দেখ দুটো কালার, দুটো নদী, দুটো জলে দুটো কালার। সবাই ওইটা দেখার জন্য অনেক সময় মায়াপুরে আসে, ছবি তোলে, ভিডিও করে। হ্যাঁ, ছবি তোলে। সেই জলঙ্গির পাড়ে কি হয়েছে দেখছি, একদিন ওরা যাচ্ছেন, প্রভুপাদ এবং জগন্নাথ স্বামী গুরু মহারাজ এবং কয়েক শিষ্য ঘুরছেন।
দেখছেন জলঙ্গি পার ধরে একটা সবজিওয়ালা, আচ্ছা। সে মাথায় ঝুড়ি করে টাটকা সবজি নিয়ে যাচ্ছেন বাজারে। হ্যাঁ। তখন প্রভুপাদ বললেন যে, এই সবজিওয়ালা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলে, কি ব্যাপার? বলে, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি হাটে যাচ্ছি, বাজারে বিক্রি করতে যাচ্ছি। বলে, তুমি কষ্ট করে যাচ্ছ কেন? আমরাই নিয়ে নেবো তোমার হ্যাঁ, সবজি। হ্যাঁ, হ্যাঁ। তো শিশুদের বললেন যে, দেখো এই সবজি ক্ষেতের সবজি, টাটকা সবজি, এটা ভগবানকে ভোগ লাগাবো, খুব ভালো হবে, তাই না? তো আমরা এটা কিনতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। তখন বলছে, কত দাম? তো উনি একটা দাম বললেন। তখন উনি আবার দামাদামি করলেন, এরকম না যে টাকা আছে বলে যা বললো তাই দিয়ে দিল, এরকম না। সবাই মহাপুর মতো। একদম সবাই সেভ করতে কিছু না কিছু। জয়প্রকাশ গুরু মহারাজ একবার, আমি ঘটনাটা এই প্রসঙ্গে বলছি, এটা বলতে চাইছিলাম না, মাথায় এলো। একবার শিশুদের নিয়ে ডাব খেতে গেছিলেন। আচ্ছা। সে ডাব খাওয়ার সময় তিনি যার দাম ডাব যে দিয়ে চলে যান, তাই তিনি একটু দামাদামি করেছেন। কেন? যা কৃষ্ণের সম্পদ, কৃষ্ণের সম্পদ। আমরা কৃষ্ণের সম্পদ বলে যা খুশি তাই যতটা বলি, পারি তা না, save সেভ করবো। করা উচিত। হুম, হুম। তো তিনিও এরকম সেভ করার চেষ্টা করলেন, করে আসে 6 টাকা দাম, 6 টাকা এক ঝুড়ি সবজি, 6 টাকা। টাকা দাম। তো তৎকালীন সময় হুম। তখন কথা হচ্ছে, তাহলে তোমার ভালো হবে না, তোমার যেতে হবে না, হুম। সময়টা বেঁচে গেল, এই সময় তুমি অন্য কিছু অন্য করতে কিছু পারবে, করতে পারো। তা ভালো। হ্যাঁ ঠিক। তাহলে তুমি একটা কাজ করো, তুমি মন্দিরে যাও, মন্দিরে গেলে তোমাকে টাকা দিয়ে দেবে, তুমি মন্দিরে গিয়ে দিয়ে আসো। দিয়ে আসো। তো মন্দিরে গিয়ে দিয়ে আসলেন। তার সেই সবজিতে ভগবান ভোগ লাগানো হলো, সেই সেই প্রসাদ ভক্তরা পেলেন, এবং শিল প্রভুপাদও সেই প্রসাদ আস্বাদন করলেন। আচ্ছা, এখানে আমি একটু যোগ করি। মহাপ্রভুর এই যে বার্গেনিং, হ্যাঁ, মহাপ্রভু কিন্তু বার্গেনিং করতেন কার সাথে? কলা বেচা শ্রীধর। শ্রীধরের কাছে। তা কলা বেচা শ্রীধর কাছে উনি কলা বেচা শ্রীধর কি করতেন? উনি কলা গাছের ভিতরে থোড় থাকে, থোড় বিক্রি করতেন, মোচা বিক্রি করতেন, পাকা কলা, কাঁচা কলা বিক্রি করতেন, কলার পাতা বিক্রি করতেন। এইগুলো বিক্রি করে যা হতো তার 50% গঙ্গা পূজা করতেন। তো এই যে বিক্রি করতেন, তো মহাপ্রভু যেতেন নিমাই, নিমাই পণ্ডিত তখন। তখন উনি যেয়ে জিজ্ঞাসা করতেন যে, "কত দাম? এটা আমি নেব, কত দাম?" মানে কলাবাসী তো যা বলবেন তার অর্ধেক বলতেন মহাপ্রভু। তো বলছে, "না, না, না দেওয়া যাবে না।" এবার কলা বেচা শ্রীধর মহাপ্রভুর যে পিতা জগন্নাথ মিশ্রকেও চিনতেন। সে সময় জগন্নাথ মিশ্র দেহান্ত হয়েছেন। এজন্য মহাপ্রভু আসতেন বাজার করতে। তো তখন উনার না জগন্নাথ মিশ্রের সাথে তার একটা সখ্যতা ছিল, বা মানে পাড়ার ছেলে এসছে নিতে, মানে একটা স্নেহ কাজ করছে। বলছে, "না তুমি আরেকটু বাড়িয়ে দাও, হাফ দামে হবে না।" এই করে মুড়ামুড়ি করে তিনি কিনতেন। তো যখন আম উম আ ও একটা সময়ে মহাপ্রভু সবাইকে যখন বিশেষ কৃপা করছেন, তখন কল্লাবিশা শ্রীধর বলেছিলেন, "যে নিমাই আমাকে এই দরদাম করতেন, সেই নিমাইয়ের যে দরদাম যে করতেন, এই যে আমাদের সাথে কলার বিষয় নিয়ে যেগুলো যে লীলা, সেই সেই নিমাইয়ের জন্য আমি জন্মান্তর ধরে সেবা করতে পারি।" নিমাইয়ের অনেক লীলা আছে, কিন্তু ওইটা উনার খুব পছন্দ। যে দরদাম ব্যাপারটা কিন্তু আমাদের কি বলে আ গুরু পরম্পরাতেই চলে এসছে। মহাপ্রভু করতেন, ছিল প্রভুপাদের শুনলাম। আবার আমাদের গুরু মহারাজ উনিও ডাবের বললেন, প্রভু হ্যাঁ, দামাদামি করতেন। কেন? কৃষ্ণ সম্পদ সঞ্চয় করার জন্য। এবং প্রভুপাদ এক জায়গায় আমি রক্ষা করার শুনেছিলাম জন্য। হ্যাঁ, রক্ষা করার জন্য, সেভ করার জন্য। প্রভুপাদ একসময় শুনেছি যেখানে থাকতেন সেখানে মন্দিরে যা ডোনেশন হতো উনি কয়েকটা পার্ট করতেন। এটা বৃন্দাবনে, এটা মায়াপুরের, এটা এখানকার, এই মন্দির ডেভেলপমেন্টে এত টাকা যাবে। প্রভুপাদ ওই কয়েনগুলো গুনতেন। একটা ভক্ত তো বুঝতে পারেন, হ্যাঁ, গুরু হয়ে উনি আবার কয়েন গুনছে আর সময় নষ্ট করছে। যে না, প্রভুপাদ ওই যেহেতু কৃষ্ণ সম্পদ সেগুলো হ্যাঁ। কোথায় কিভাবে সেভ হবে, কিভাবে ইউজ হবে সেগুলো উনি দেখভাল করতেন, ম্যানেজমেন্ট করতেন, সেগুলো আমাদের শিখিয়ে গেছেন ছিল প্রভুপাদ। আরেকটা যোগ করতে পারেন যে এটা হ্যাঁ, লক্ষ্মী, 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 লক্ষ্মী হ্যাঁ, কার সেবায় লাগে? লক্ষ্মীকে, হ্যাঁ, নারায়ণের সেবায়। নারায়ণের সেবায় লাগে, সেটা শান্ত সেবা করছেন, লক্ষ্মী সম্মান করা উচিত, এবং সেগুলো ভগবানের সেবায় যখন লাগানো হবে। লক্ষ্মীকে বলা হয় অচলা, হ্যাঁ, তিনি চঞ্চলা, কিন্তু চঞ্চলা। চঞ্চলা, তিনি চঞ্চলা, উনি সবসময় চঞ্চল, এক জায়গায় থাকে না। চঞ্চলা। আপনার কাছে যে নোট, এখন আপনার কাছে পকেটে আপনি হিসাব করুন যে টাকাটা আছে, ১ মাস পরে এই টাকাটা থাকবে না। কেন? তিনি চঞ্চলা। কিন্তু তিনি কখন চঞ্চলা থাকে না, কখন শান্ত হন? শুধুমাত্র নারায়ণ তার স্বামীর কাছে যখন যান, তিনি তখন শান্ত হয়ে যান। তা আমরা তার এখন মানে হ্যাঁ, আপনার লক্ষ্মী যদি, আপনার যে লক্ষ্মী আছে সেগুলোকে যদি ভগবানের সেবায় লাগান, তাহলে কিন্তু আপনার কাছে থাকবে। এবং আমার আরেকটু মনে হয়ে গেল তাই না? মহাপ্রভু লীলাতে শ্রীবাস ঠাকুরের একটা কাহিনী আছে। শ্রীবাস ঠাকুরকে মহাপ্রভু একবার বলেছিলেন, "শ্রীবাস, তুমি তো কিছুই করো না, তোমার সংসার চলে কি করে? হ্যাঁ, তোমার কি করে সংসার চলে?" তখন বলছিল, ৩ তালি দিয়েছিলেন, "যদি না চলে তাহলে আমি ওই গঙ্গায় গিয়ে কলসি গলায় বেঁধে খালি কলসি জল ভরে আত্মহত্যা করব।"
তখন মহাপ্রভু বুঝতে পেরেছিলেন এবং শ্রীবাস ঠাকুর বলেছিলেন যে যে আপনার সেবা করে, মহাপ্রভুর সেবা বা কৃষ্ণের সেবা বা রামচন্দ্রের সেবা করে, তার কখনো অর্থের অভাব হয় না। তার সেবা করার জন্য যা অর্থ দরকার, লক্ষ্মীদেবী কিন্তু ওয়েট করে থাকে যে এই ভক্তের মাধ্যমে ভগবানের সেবা, আমি আমার স্বামীর সেবা করব। সেজন্য আরেকটা সেবা আছে কিন্তু, এই হুম, সেবা তো একটা প্রসাদ সেবা আছে কিন্তু, প্রসাদ সেবা আছে। মানে সেবা অনেক রকম সেবা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং সেই সেবাটা যদি গরম গরম পুরীর সঙ্গে যে গুড় দিয়ে খেরম লাগবে বন্ধু। সেটা প্রপাত মনে একটা এরকম একটা কাহিনী আছে, এই তো বলছি। প্রপাতের লুচি আর বেগুন এটা না, বেগুন সেটা ভাজা আছে। পছন্দ তা করতেন। এখন এর সঙ্গে জয়প্রকাশ গুরুমার সঙ্গে সম্পর্কিত, আচ্ছা, যেটা আমরা বলতে চলেছি, বলুন। সেটা হচ্ছে একবার জয়প্রকাশ গুরু মহারাজ কি করেছেন, একজন দেখছেন যে একজন মহারাজ, তিনি হয়তো অন্য কোনো গরিব মহারাজ হবে বা কোনো এক মহারাজ, তিনি লুচি ভাজছেন। আচ্ছা, লুচি ভেজে অনেকে কারণ না, অনেকে সেবা করতে ভালোবাসেন, ভালোবাসে। ভাজছে আর এই সব বসে আছে, বসে যে মা আমাদের রান্না করে দেয় না, ছেলেরা বসে খাই। বসে বসে খেয়ে সেরকম এক মহারাজ বসে বসে লুচি তৈরি করছেন গরম গরম, আর দিচ্ছেন। দিচ্ছে। কি দিয়ে দিচ্ছেন? সবজি সবজি না, গরম গরম মানে গুড় দিয়ে। গুড় দিয়ে। গরম তো কেমন গুড় লাগবে? দিয়ে লুচি। গুড় লুচি কিরকম লাগবে বলুন তো? তো সব না, গুড় দিয়ে রুটি শুনেছি, গুড় দিয়ে লুচি কিন্তু কেউ শুনেনি তো মনে হয়, লুচি আশা করি। গুড় দিয়ে না, গরম আপনারা যদি গুড় দিয়ে রুটি শুনে থাকেন তাহলে কমেন্টে লিখুন। গুড় দিয়ে লুচি খাচ্ছে কারা? ব্রহ্মচারী এবং সন্ন্যাসীরা বসে খাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা দেখছেন কে? ছেলে প্রভুপাদ দেখছেন, জানলা জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছেন আচ্ছা, আচ্ছা। যে কি সন্ন্যাসী এবং ব্রহ্মচারী একত্রে বসে গরম গরম লুচি আর মিষ্টি মিষ্টি গুড় দিয়ে খাচ্ছেন, তো এটা তো ভালো না। হুম, তখন তিনি জয়প্রতাপ মহারাজকে বললেন, এই যে শোনো, দেখো সন্ন্যাসীদের এই যে মিষ্টি খাওয়া আর এই যে এরকম খাওয়া, লুচি দিয়ে এরকম গুড় খাওয়া ঠিক না। ঠিক না। তখন ও আচ্ছা আচ্ছা আর ঠিক আছে। তখন উনি বুঝতে পেরেছেন। ঠিক হচ্ছে না। তো এই যে মনে পড়লো সবশেষে যে এই লুচি এবং সেবা তো অনেক রকম, এই প্রসাদ সেবা করিতে হয়, সকলের প্রপঞ্চ জয়। বলছে জয়। তো এই প্রসাদ সেবা যে এটা একটা প্রসাদ, হুম, তা আপনারা শুনে কেমন লাগলো বলবেন, বলবেন, কমেন্ট করবেন। করবেন। হরে তা কৃষ্ণ। হরে কৃষ্ণ, আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সময় ধরে আমাদের এই প্রপাদের সম্বন্ধে শ্রবণ করলেন। পরবর্তী পর্বে আরো কিছু হ্যাঁ, আর আরো বাকি কিছু মহিমা আছে, সেগুলো আমরা বলে মোটামুটি শেষ করব। পরবর্তীতে অন্য একজন ভক্তের সাথে হ্যাঁ, প্রপাদের কি লীলা হয়েছিল সেগুলো শ্রবণ করবো। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ, হরি বল।